স্টুডেন্টস, ধামাকাদার সাজেশন, কারণ সামনেই সেকেন্ড সামেটিভ পরীক্ষা, তোদের বিশাল 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 ডিমান্ডের জন্য সাজেশন ভিডিওটা তো আনতেই হতো আমার। তো ফিজিক্যাল সায়েন্সে যদি একদম 40-তে 40 পেতে চাস এই সেকেন্ড সামেটিভ এক্সামে, তো জলদি জলদি এই ভিডিওটাকে সবার আগে প্রায়োরিটি বেসিসে দেখিস, ঠিক আছে? তো আমি আর আজকে একদম ফালতু কথা না বাড়িয়ে একদম সোজা টপিকে চলে আসি। সামনে সেকেন্ড সামেটিভ পরীক্ষা, আশা করি সকলের সিলেবাস শেষ, আর যাদের এখনো সিলেবাস শেষ হয়নি তাদেরকে বলবো তাড়াতাড়ি করে যেন সিলেবাসটা শেষ করে দিস, আর যারা নিভের স্টুডেন্ট তাদের তো বহুদিন আগে সিলেবাস শেষ হয়ে গেছে। আর রিসেন্টলি আমাদের সেকেন্ড সামেটিভের একটা ম্যারাথন বা মিনি ম্যারাথন টাইপের রিভিশন সেশন কোশ্চেন আনসার গেছে, লাইভ ক্লাস গেছে। তোরা যদি সেটাকেও মিস করে থাকিস, আমাদের ইউটিউবের দেখবি লাইভ সেকশনে প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু একদম পুরো টাইম ওয়াইজ 3 আওয়ার্সের একটা কোশ্চেন আনসার করে সেশন যাচ্ছে, তো সেটাকে কিন্তু দেখতে কখনো ভুলবি না। তো আর কথা না বাড়িয়ে সাজেশনটা দেওয়া শুরু করা যাক। তোরা প্রত্যেকেই হয়তো জানিস যে ফিজিক্যাল সায়েন্সের কিন্তু ওই রকম ভাবে যে সাজেশন বা তোমরা এখানে যেহেতু কোনো বড় কোশ্চেন আসে না, ম্যাক্সিমাম 3 মার্কসের কোশ্চেন আসে, তো সেই হিস্ট্রি বা জিওগ্রাফি বা বড় লাইফ সায়েন্সের মতো কোনো বড় কোশ্চেন 5 মার্কস 8 মার্কসের মতো কোশ্চেন আসে না, পুরোটাই হচ্ছে কনসেপ্ট বেসিসে কোশ্চেন আসে। এবার যেহেতু ক্লাস 9টা হচ্ছে বিভিন্ন স্কুলে বিভিন্ন রকমের কোশ্চেন করতে পারে, তো আমরা কিন্তু কখনোই বলতে পারি না হ্যাঁ এই কোশ্চেনটা পড়ে যাও, এই কোশ্চেনটাই তোমার 100% আসবে, এরকম বলে কিন্তু ফিজিক্যাল সায়েন্সের অ্যাটলিস্ট কোনো সাজেশন হয় না। আমার মনে হয় অঙ্কেরও এরকম কিছু হওয়ার কথা নয়। তো যেহেতু এই দুটো সাবজেক্ট খুব কোরিলেটেড সাবজেক্ট, তো তাই জন্য এই সাবজেক্টগুলোতে আমরা শুধুমাত্র চেষ্টা করব ইম্পর্টেন্ট টপিকসগুলোকে আলোচনা করার, অর্থাৎ কোন টপিকগুলো থেকে আমাদের সেকেন্ড সামেটিভে কোশ্চেন আসার প্রবাবিলিটি সব থেকে বেশি, সব থেকে হাইয়েস্ট, অর্থাৎ এখান থেকে যদি কোন আর প্রত্যেকটা সাবজেক্ট তো আলাদা আলাদাভাবে সাজেশন ভিডিও তোদের যাবে, তো তাদের প্রত্যেকটা টিচার আলাদাভাবে দিতেই পারে সেরকমভাবে সাজেশন, বাট আমার ক্ষেত্রে আমি বলবো চ্যাপ্টার ওয়াইজ আমি ইম্পর্টেন্ট টপিকসগুলো তোমাদের সাথে একটুখানি বলে দেবো যে হ্যাঁ এই টপিকগুলোকে যদি তোমরা ভালো করে পরীক্ষার আগে দেখে যাও বা হাতে লিখে প্র্যাকটিস করে যাও, তাহলে কিন্তু তোমরা একদম ফুল মার্কস ক্যারি করতে পারবে। তো চলো প্রথম আমাদের চ্যাপ্টারকে নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে মোলের ধারণা। লেখাই দেখতে পাচ্ছ আছে যে ইম্পর্টেন্ট কনসেপ্ট সম্পর্কে আমরা এখানে তোমাদেরকে দেব, একটা ধারণা দেব, যার সাহায্যে তোমরা এই পরীক্ষার আগে যদি এই জিনিসগুলোকে একটু ফলো করে যাও তাহলে কিন্তু একদম ফুল মার্কস 100% আসবে। দেখো প্রথমে এই চ্যাপ্টারটার মধ্যে অনেকের মনে হতে পারে খুব কঠিন চ্যাপ্টার, একদমই কিন্তু সেটা না। এই চ্যাপ্টারটা পুরোটাই হচ্ছে নিউমেরিক্যাল বেসড চ্যাপ্টার, কনসেপচুয়াল বেসড চ্যাপ্টার। যদি প্রথম থেকে চ্যাপ্টারের কনসেপ্ট তোমাদের পুরোপুরি একদম বেসটা স্ট্রং থাকে, তাহলে কিন্তু এই চ্যাপ্টারে হুমড়ি খেয়ে পড়ে যাওয়ার মতো তোমাদের কোনো রকমের চান্সই নেই। সো এই চ্যাপ্টার থেকে তোমাদের আসতে পারে সংজ্ঞা, যেমন কিসের সংজ্ঞা আসতে পারে, যা রয়েছে হচ্ছে পারমাণবিক ভর, গ্রাম পরমাণু, গ্রাম পারমাণবিক ভর, এই জিনিসগুলোর সংজ্ঞা এবং সূত্র। এই চ্যাপ্টারের কিন্তু মেন যে ফোকাস পয়েন্ট সেটা হচ্ছে নিউমেরিক্যালস। দেখো আমি একদম সুন্দর করে লিখে দিয়েছি, সমস্ত নিউমেরিক্যাল এই চ্যাপ্টারে ইম্পর্টেন্ট, সমস্ত নিউমেরিক্যাল যাবতীয় যা তোমরা চ্যাপ্টার থেকে নিউমেরিক্যাল তোমাদের এক্সারসাইজে রয়েছে, তোমাদের সহায়িকা বইতে রয়েছে, আমি যেগুলো করিয়েছি, তোমাদের যদি নিউ ব্যাচে থেকে থাকে তো সেখানে দেখবে প্রচুর অঙ্ক প্র্যাকটিস করা হয়েছে। যদি তোমরা ফ্রি মানে ইউটিউব থেকে দেখে থাকো তাহলে আমার মোলের ধারণার 1 শট ক্লাস রয়েছে, সেখান থেকে তোমরা পুরোপুরি অঙ্কগুলোকে প্র্যাকটিস করতে পারো। আর রিসেন্টলি আমাদের একটা লাইভ সেশন গেছে যেখানে আমরা অঙ্ক প্র্যাকটিস করেছি মোলের ধারণার। তো যাই হোক, এখান থেকে যে এমসিকিউগুলোও আসবে না, সেগুলোও কিন্তু নিউমেরিক্যাল বেসড আসবে। আর সব থেকে কনসেপ্টটাকে ভালো করে ক্লিয়ার রাখতে হবে এই চ্যাপ্টারের, যেমন অ্যাভোগাড্রো সংখ্যা মানে তার নাম্বারটা কত, 1 মোল মানে সেখানে কত গ্রাম অণু বোঝায়, 1 মোলের কত লিটার আয়তন ক্যারি করে। তো এগুলো হচ্ছে যদি ক্লিয়ার থাকে তাহলে কিন্তু অঙ্কগুলো তোমাদের কাছে খুব ইজি হয়ে যাবে। আর কি এখানে সংকেত ভর কনসেপ্টটা খুব ইম্পর্টেন্ট। কোশ্চেন দেখবে আসে, একটু বড় কোশ্চেন এখান থেকে আসে, বা 2 মার্কসের কোশ্চেন যেগুলো, যে NaCl এর ক্ষেত্রে আমরা আণবিক ভরের বদলে সংকেত ভর কথাটা কেন ইউজ করি, এই কোশ্চেনটা ভীষণ পপুলার কোশ্চেন। আর সংকেত ভর কি, কোন যৌগের ক্ষেত্রে সংকেত ভরটা ইউজ হয়, তো সেই জিনিসগুলো কিন্তু তোমরা একটু ভালো করে পড়ে যাবে। নেক্সট হচ্ছে যেমন সংজ্ঞার ক্ষেত্রে আণবিক ভর, গ্রাম অণু, গ্রাম আণবিক ভর, তাদের সংজ্ঞা, তাদের ফর্মুলা, এবং জানো যে আণবিক গুরুত্বর ক্ষেত্রে আণবিক গুরুত্বের একক হয় না, এবং আপেক্ষিক পারমাণবিক ভর বা আণবিক গুরুত্বর এই টপিকগুলোকে ভালো করে দেখে যাবে। আর সব থেকে স্টার যেটাতে আমি খুব মারবো সেটা হচ্ছে অল নিউমেরিক্যালস। দেখবে তোমাদের
আমি প্রচুর নিউমেরিক্যাল করিয়েছি, সেগুলোকে ভালো করে লিখে 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 প্র্যাকটিস করো। আর তার সাথে নিউমেরিক্যালের মধ্যে বিভিন্ন টাইপের নিউমেরিক্যাল আছে, হতে পারে মোল সংখ্যা বার করার নিউমেরিক্যাল, তারপরে অনুসংখ্যা, পরমাণুর সংখ্যা, আয়নের সংখ্যা, দেখবে এরকম বলে দেবে NaCl এর এত ভরের মধ্যে কত সংখ্যক আয়ন, কত সংখ্যক ক্লোরিন আয়ন উপস্থিত। এই টাইপের অঙ্কগুলো ভীষণ ইম্পর্টেন্ট। ওকে, তাহলে আশা করি মোলের ধারণা চ্যাপ্টারের কোন টপিকগুলো ইম্পর্টেন্ট আর কোন জায়গা থেকে কোশ্চেন আসতে পারে তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। নেক্সট চ্যাপ্টার, খুব সহজ চ্যাপ্টার, সেটা হচ্ছে দ্রবণ। তো দ্রবণ চ্যাপ্টারে আমরা কোন টপিকগুলোকে বেশি করে ফোকাস করব, সেটা হচ্ছে দ্রবণের প্রকারভেদের মধ্যে রয়েছে প্রকৃত দ্রবণ, কোলয়েডীয় দ্রবণ এবং প্রলম্বন। এই তিনটে টপিকের তোমাদের প্রত্যেকটা দ্রবণের বৈশিষ্ট্যগুলো, কার কত অণুর ব্যাস, কোনটা সমসত্ব কোনটা অসমসত্ব, তো তার থেকে বেস্ট হচ্ছে আমরা কি করব, তিনটে দ্রবণের আমরা যদি পার্থক্যটাকে ভালো করে দেখে নিই, তাহলে পার্থক্যের মধ্যে প্রত্যেকটা বৈশিষ্ট্য লুকিয়ে রয়েছে। তাহলে আমরা এই তিনটে দ্রবণের প্রকারভেদের পার্থক্যটাকে ভালো করে দেখে নেব, ঠিক আছে। এরপরে একটা কোশ্চেন দেখবে আসে, সোডিয়াম থায়োসালফেট থেকে কোলয়েডীয় সালফার উৎপন্ন কিভাবে করা হয়, ঠিক আছে। তো এই টপিকটার মধ্যে, এই যে তিনটের মধ্যে কোলয়েডটাকে তোমরা বেশি করে ফোকাস করবে। কোলয়েডের প্রকারভেদগুলো, কোলয়েডের প্রকারভেদের মধ্যে মানে হচ্ছে কোনটা সল, কোনটা অ্যারোসল, কোনটা ফোম, কোনটা মানে যাবতীয় যে কোলয়েডের প্রকারভেদগুলো রয়েছে, কোনটার ক্ষেত্রে বিস্তার মাধ্যম কি, কোনটার ক্ষেত্রে বিস্তৃত দশা কি, অর্থাৎ কঠিন কঠিন, তরল কঠিন, এরকম টাইপের যে কোলয়েডের প্রকারভেদগুলো রয়েছে। ইমালশন কি, ইমালশনটা খুব ইম্পর্টেন্ট, ইমালশনের এক্সাম্পল কি, ইমালসিফায়ার কাকে বলে, এই কোলয়েড টপিকটাকে একটু ভালো করে বেশি করে তোমরা পড়বে। মানে বাকি তিনটা তো বাকি দুটো তো ইম্পর্টেন্ট, কোলয়েডটা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপরে এখান থেকে আমরা ফোকাস করব এবং আমি স্টার মারবো, সেটা হচ্ছে দ্রাব্যতা, দ্রাব্যতা লেখচিত্র এবং দ্রাব্যতা রিলেটেড নিউমেরিক্যালকে। দ্রাব্যতার ফর্মুলা, দ্রাব্যতার লেখচিত্র, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই লেখচিত্র থেকে আসে হচ্ছে তোমাদের এমসিকিউর কোশ্চেন, যে ক্যালসিয়াম হাইড্রক্সাইডের দ্রাব্যতা উষ্ণতার সাথে কিরকম ভাবে পরিবর্তন হয়, পটাশিয়াম নাইট্রেটের ক্ষেত্রে কিরকম গ্রাফটা হয়, গ্লোবাল সল্টের ক্ষেত্রে দ্রাব্যতা লেখর গ্রাফটা অঙ্কন করো। এই দ্রাব্যতা লেখটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং দ্রাব্যতা রিলেটেড যে নিউমেরিক্যালস গুলো রয়েছে সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে পদার্থের দ্রাব্যতার উপর উষ্ণতা এবং চাপের প্রভাব। এই উষ্ণতা এবং চাপের প্রভাবটাকে ভালো করে পড়বে, অর্থাৎ এটা বড় কোশ্চেন হিসাবে আসে। নেক্সট হচ্ছে সম্পৃক্ত, অসম্পৃক্ত এবং অতিপৃক্ত দ্রবণ কাকে বলে, সংজ্ঞা এবং তাদের পার্থক্যটাকে ভালো করে করবে, আর এদের কিছু এক্সাম্পল পড়ে যাবে। ওকে, তারপরে কেলাসন রয়েছে, কেলাসনের মধ্যে বীজ কেলাসনটাকে একটু ভালো করে ফোকাস করবে। বীজ কেলাসন মানে প্রসেসটা কি, বীজ কেলাসন বা সিড ক্রিস্টাল কাকে বলে ইত্যাদি, এইটা একটুখানি ভালো করে খেয়াল করবে। এবং লাস্ট যেটা আছে হচ্ছে দ্রবণের শক্তিমাত্রা, এখান থেকে আসে হচ্ছে নিউমেরিক্যাল। এছাড়া তোমাদের এরকম টাইপের কোশ্চেন আসে যে 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 15% সোডিয়াম ক্লোরাইডের গাঢ়ত্ব বলতে কি বোঝানো হয়, এরকম টাইপের 15% মানে হচ্ছে W/V এর পার্সেন্টেজটা বলে দিয়েছে, এটার বলতে কি বোঝানো হয়, এখান থেকে এরকম টাইপের কোশ্চেন রয়েছে। এখান থেকে নিউমেরিক্যালসও আসে। তো এই গাঢ়ত্ব রিলেটেড নিউমেরিক্যাল আর প্রত্যেকটা মোলারিটি, তারপরে হচ্ছে গ্রাম পার লিটার, এগুলো কাকে বলে খুব ভালো করে পড়ে নেবে। এই টপিকগুলো হচ্ছে দ্রবণ চ্যাপ্টারের ইম্পর্টেন্ট টপিক। নেক্সট আমাদের চ্যাপ্টার হচ্ছে শক্তির ক্রিয়া, মানে কার্যক্ষমতা শক্তি। এই চ্যাপ্টারটার মধ্যে সমস্ত নিউমেরিক্যাল ইম্পর্টেন্ট, সমস্ত ডেফিনেশন ইম্পর্টেন্ট। কার্য কাকে বলে, ক্ষমতা কাকে বলে, তার একক, মাত্রা, কার্যর প্রকারভেদ, কার্যহীন বল খুব ইম্পর্টেন্ট, কার্যহীন বলটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, কার্য, ক্ষমতা, এদের সংজ্ঞা, একক এবং মাত্রা। কার্যহীন বল কাকে বলে, এদের মধ্যে ফোর্স আর ডিসপ্লেসমেন্টের অ্যাঙ্গেল কত থাকতে হয়, এক্সাম্পল, কার্যহীন বলের এক্সাম্পল ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে ইম্পর্টেন্ট টপিক এখানে গতিশক্তি এবং ভরবেগের সাথে গতিশক্তির সম্পর্ক, অর্থাৎ যে P = √2mE, এই ফর্মুলাটার প্রমাণ এবং এই ফর্মুলাটার রিলেটেড অঙ্ক ভীষণ ইম্পর্টেন্ট। নেক্সট স্থিতিশক্তি, গতিশক্তির কাকে বলে, এদের এক্সাম্পল। আর সব থেকে ইম্পর্টেন্ট প্রমাণ হচ্ছে অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে যান্ত্রিক শক্তির নিত্যতার সূত্রটা প্রমাণ করা। অর্থাৎ এটা কিন্তু তোমাদের 3 মার্কসের কোশ্চেন হিসাবে লাস্টে এই চ্যাপ্টার থেকে এই কোশ্চেনটা দেয়, ঠিক আছে। আর এই চ্যাপ্টারের অল নিউমেরিক্যাল ইম্পর্টেন্ট, প্রত্যেকটা নিউমেরিক্যাল এখান থেকে প্র্যাকটিস করবে। প্রচুর টাইপের নিউমেরিক্যাল কিন্তু এখান থেকে আসে, এমনকি যে এমসিকিউ আসে, এমসিকিউ থেকে কিন্তু তোমাদের এখান থেকে নিউমেরিক্যাল আসে। নেক্সট চ্যাপ্টার হচ্ছে আমাদের পদার্থের গঠন এবং ধর্ম।
থেকে বড় চ্যাপ্টার, অর্থাৎ সেকেন্ড সামেটিভের মধ্যে সব থেকে লেন্দি চ্যাপ্টার হচ্ছে এটা। এবার পড়ে তোমার মনে হয় যে সব থেকে কঠিন চ্যাপ্টার হচ্ছে এটা, না, তার কারণ যেহেতু অনেকগুলো টপিক এর মধ্যে ইনক্লুডেড রয়েছে, তাই তোমাদের মনে হতে পারে এই চ্যাপ্টারটা অনেক বড় আর কঠিন। বাট আমি বলবো যে একদমই এটা কঠিন চ্যাপ্টার নয়। একটু যদি ধরে ধরে বা প্রথম থেকে যদি চ্যাপ্টারটার উপরে ফোকাস করা হয়ে থাকে, তাহলে তোমাদের কাছে কিন্তু এটাকে কঠিন না লাগারই কথা। তো চলো দেখে নিই এই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট কনসেপ্ট যেটা আমাদের সেকেন্ড সামেটিভে আসতে পারে সেগুলো কি কি। ফার্স্ট হচ্ছে তরলের চাপ, চাপ রিলেটেড যে ফর্মুলা P = H rho G, এটার অনেক সময় দেখবে যাদের বড় কোশ্চেন এইটার প্রমাণটা দেয়, এটা রিলেটেড অঙ্ক থাকে, এটা রিলেটেড এই ফর্মুলা রিলেটেড অঙ্ক, ঠিক আছে, ভালো করে চ্যাপ্টার এইখান থেকে প্র্যাকটিস করবে। বায়ুমণ্ডলের চাপ কাকে বলে, বায়ুমণ্ডলীয় চাপের মান কি, একে কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়, আবার ব্যারোমিটারের যে পারদের উচ্চতা হঠাৎ করে নেমে গেলে, ধীরে ধীরে নামছে, হঠাৎ করে বাড়ছে, যদি ধীরে ধীরে বাড়ে তাহলে কার কিরকম আবহাওয়ার পূর্বাভাস দেওয়া যায়, সেইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের এখানে, এটা কিন্তু এমসিকিউ বা ভিএসকিউতে আসে, ঠিক আছে। নেক্সট হচ্ছে সাইফন ক্রিয়ার শর্ত, আর সাইফন ক্রিয়াকে আমাদের দৈনন্দিন জীবনে কোথায় ইউজ করা হয়। এটাকে আমি স্টার মারছি না, কারণ সব স্কুলে এই কোশ্চেনটা দেয় না, খুব স্পেসিফিক কিছু স্কুলে এই কোশ্চেনটা দেয় বলে আমি এটাকে স্টার মারছি না, কিন্তু পড়ে নেবে, সাইফন ক্রিয়ার এক্সাম্পলটা অ্যাটলিস্ট পড়বে। তারপরে খুব ইম্পর্টেন্ট হচ্ছে আপেক্ষিক গুরুত্বের সংজ্ঞা, তার একক, প্লবতা, আর্কিমিডিসের সূত্র, এটা তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে সেই আর্কিমিডিসের সূত্র রিলেটেড নিউমেরিক্যাল, এবং জলের তরলের পৃষ্ঠটানের কিছু বাস্তব ঘটনা, এই পোর্শনটা ইম্পর্টেন্ট, কিছু বাস্তব ঘটনার কিছু এক্সাম্পলের, যে তুলিকে কেন, একটা রং করা তুলিকে কেন জলের মধ্যে ডোবালে ওটাকে ছেড়ে যায়, আবার জল থেকে তুলে দিলে ওটা চুপসিয়ে যায়, এই পোর্শনটা এখান থেকে ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে সান্দ্রতা কাকে বলে, সান্দ্রতার রিলেটেড প্রান্তীয় বেগ, একটা বলকে জলের মধ্যে ফেলে দিলে সেই বলটা কতটা বেগ নিয়ে নিচে নামবে, সেটার প্রান্তীয় বেগের ফর্মুলা, এটা কিন্তু স্টার মারলাম, বাট সব স্কুলে যে এখান থেকে কোশ্চেন থাকে এমন না, বাট হ্যাঁ এটা ইম্পর্টেন্ট কনসেপ্ট। নেক্সট খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট কোনটা বলো তো, বার্নৌলির নীতি। এই বার্নৌলির নীতি কোন সংরক্ষণ সূত্রের উপর ভিত্তি করে দাঁড়িয়ে, এবং বার্নৌলির নীতির প্রয়োগ, এই পুরো কনসেপ্টটাই ভীষণ ইম্পর্টেন্ট, এটাকে কিন্তু তোমরা কখনো ছেড়ে যাবে না। বার্নৌলির নীতি থেকে কিন্তু এই চ্যাপ্টার থেকে কোশ্চেন থাকেই থাকে, ঠিক আছে। আর লাস্ট হচ্ছে স্থিতিস্থাপকতার মধ্যে ইয়ং গুণাঙ্ক কাকে বলে, এর সূত্র, এই রিলেটেড নিউমেরিক্যালস, এই জায়গাটা থেকে হচ্ছে ইম্পর্টেন্ট। আর কি পীড়ন আর বিকৃতি কি, তাদের সংজ্ঞা এক্সেট্রা হচ্ছে এই চ্যাপ্টারের সব থেকে ইম্পর্টেন্ট টপিকস। এই জিনিসগুলোকে একটু ভালো করে রিভিশন করবে, দেখবে কমন পাবেই পাবে। আর লাস্ট চ্যাপ্টার যেটা আমাদের বাকি থেকে গেল সেটা হচ্ছে অ্যাসিড বেস সল্ট, যেখান থেকে অল রিয়াকশনস আর ইম্পর্টেন্ট, HCl H2SO4 থেকে আর HNO3 থেকে যাবতীয় যা রিয়াকশনস রয়েছে, সমস্ত রিয়াকশন যতক্ষণ না তোমরা হাতে লিখে প্র্যাকটিস করবে ততক্ষণ কিন্তু এটাকে কমপ্লিট করতে পারবে না। আর এখান থেকে রিয়াকশন থাকবেই থাকবে, কপারের সাথে নাইট্রিক অ্যাসিডের রিয়াকশন, ম্যাগনেসিয়ামের সাথে নাইট্রিক অ্যাসিডের মানে অতিলঘু অবস্থা, গাঢ় উত্তপ্ত অবস্থা, এগুলো সমস্ত ক্ষেত্রে কিন্তু অল রিয়াকশনস আর ইম্পর্টেন্ট ইন দিস চ্যাপ্টার। নেক্সট হচ্ছে নির্দেশকের কালার চেঞ্জগুলো, মিথাইল অরেঞ্জ অ্যাসিডে কিরকম, বেসে কিরকম, ফেনাপথ্যালিন অ্যাসিডে কিরকম, বেসে কিরকম, এগুলো থেকে কিন্তু আসে হচ্ছে আমাদের এমসিকিউ। নেক্সট ইম্পর্টেন্ট হচ্ছে পিএইচ স্কেল আর অক্সাইডের মধ্যে প্রকারভেদের রয়েছে, উভধর্মী অক্সাইডটাকে ভালো করে পড়বে যে কোনটা উভধর্মী অক্সাইড, তারা রিয়াকশনগুলো, জিঙ্ক অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইডের রিয়াকশনসগুলো। লাস্ট হচ্ছে অ্যাসিড বৃষ্টির কারণ এবং তার ফলাফল, এই চ্যাপ্টার থেকে ভীষণ ভীষণ ভালো করে পড়ে রাখবে, যেখান থেকে স্টোন ক্যান্সার খুব ইম্পর্টেন্ট, স্টোন ক্যান্সারের রিয়াকশন, মেনলি পুরোপুরি রিয়াকশন বেস চ্যাপ্টার এটা, রিয়াকশনগুলো যদি তোমাদের ভালো ভালো ক্লিয়ার থাকে বাস, আর কোনো চাপ নেই। আর হচ্ছে লবণের শ্রেণী বিভাগ থেকে তোমরা সুমিত লবণ কোনটা, আম্লিক লবণ কোনটা, আর বেসিক লবণ কোনটা, কোনটা কি লবণ, সেগুলোকে ভালো করে একটু মানে একবার রিভাইজ করে যাবে। এই চ্যাপ্টার থেকে আর কিছু বড় বড় কোশ্চেন একমাত্র আসতে পারে হচ্ছে অ্যাসিড বৃষ্টির কারণ আর তার ফলাফল, আর হচ্ছে অ্যাসিড বৃষ্টির হয়ে গেল, তারপরে হচ্ছে ধরো আমরা মৎস্য চাষের ক্ষেত্রে পুকুরে কেন চুন ইউজ করি এক্সেট্রা, এই টাইপের কিছু কনসেপচুয়াল কোশ্চেন এখান থেকে আসে। তো বাস এইটুকুই ছিল তোমাদের ইম্পর্টেন্ট কনসেপ্টের সাজেশন, আর আমার কিছু বলার নেই, খুব ছোট্ট একটা ভিডিওর মধ্যে যাতে তোমাদের খুব হেল্পফুল হয়, তো তাই আমি চেষ্টা করলাম। এবং আমাকে জানাবে যে এই কনসেপ্টগুলো যদি তোমাদের কমন আসে পরীক্ষায়, তাহলে কিন্তু সেটা আমাদের কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবে। তো প্রত্যেককে সেকেন্ড সামেটিভের জন্য অনেক অনেক অনেক
বেস্ট অফ লাক, ভালো করে পরীক্ষা দিও তোমরা। আর কোনো চিন্তা নেই, সাজেশন ভিডিওগুলোকে দেখে যাও। শুধু যে সাজেস্টিভ ওয়েতেই পড়াশোনা করবে এটা কিন্তু নয়, বাট হ্যাঁ কিছু স্টুডেন্টের জন্য আমরা এটা মানে ফলো করি, জাস্ট তোমাদের একটু কনফিডেন্টটাকে বাড়ানোর জন্য, আর কিচ্ছু নয়। আর যেমন পুরো বই পড়াটা দরকার সেরকমই পুরো বইটাই তোমরা ভালো করে পড়বে। সাজেশন ভিডিও হচ্ছে জাস্ট একটু তোমাদের কনফিডেন্স লেভেলটাকে বাড়ানোর জন্য, আর কিছুই না। তো চলো তাহলে বেস্ট অফ লাক জানি, আজকের মতো টাটা।